অনেক দিন ধরেই আমি আমার স্ত্রীকে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা বলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিদিনই আমি বিফল হচ্ছিলাম। কারণ একটাই, আমার একমাত্র সন্তান পেখম। ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি নিজেকে আটকে নিচ্ছিলাম, কিন্তু আমি আর দোটানার মধ্যে থাকতে পারছি না। সত্যিটা আমায় এবার বলতেই হবে। আমি অরুণ, এক ব্যাংকে ম্যানেজার পদে কর্মরত আমি। বেশ ভালোই কাটছিল আমাদের বিবাহিত জীবন। আমাদের মানে আমার ও আমার স্ত্রী প্রিয়া। কিন্তু আজ আমি নিজের স্ত্রীকে চরম সত্যিটা বলতে চাই। অফিস থেকে ফিরে দেখি প্রিয়া রাতের খাবার সাজিয়ে ডিনার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। ইদানিং আমি বেশ রাত করেই বাড়ি ফিরি, কিন্তু আমার স্ত্রী কখনোই এর কারণ জানতে চায়নি। ফ্রেশ হয়ে আমি ডিনার টেবিলে বসলাম। প্রিয়া খাবারটা প্লেটে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রিয়া কোনো উত্তর না দিয়ে প্লেটে খাবার দিতে থাকলো, কিন্তু ওর চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আজ আমাকে বলতেই হবে। আমি শান্তভাবে বললাম, আমি ডিভোর্স চাই। কিন্তু আমার কথা শুনে ও কোনো গুরুত্বই দিল না। বরং প্রিয়া আমার কাছে জানতে চাইল, কেন ডিভোর্স চাই। ঠিক কী উত্তর দেব বুঝতে না পেরে আমি ওর প্রশ্নটা এড়িয়ে গিয়ে খেতে শুরু করলাম। সে আবারও জানতে চাইল, কিন্তু আমি চুপ। এবার সে রেগে গেল এবং আমার ফোনটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। চিৎকার করে বলল, তুমি মানুষ নও। তোমার কি একবারও আমাদের সন্তানের কথা মনে পড়ল না? 2 বছর ধরে আমি সত্যিটা জানি, তবুও তোমাকে কোনোদিনও প্রশ্ন করিনি, শুধুমাত্র আমাদের সন্তানের কথা ভেবে। এই বলে সে ঘরে চলে গেল। সেদিন রাতে আমরা আর একে অপরের সাথে কথা বলিনি। সারা রাত ও কাঁদছিল। আমি জানতাম ও বুঝতে পেরেছে কেন আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে এসেছে, কিন্তু আমি ওকে সোজাসুজি বলতে পারিনি যে এখন আমি ওকে ভালোবাসি না। আমি তনুজাকে ভালোবাসি, যে আমারই অফিসের কলিগ। অনেক ভেবেই আমি এই ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়েছি। ডিভোর্সের পেপারে আমি এটাও লিখিয়েছিলাম যে প্রিয়া যদি চায় আমার বাড়ি আর আমার সেভিংসের 40% নিতে পারে। পরের দিন সকালে আমি যখন ওকে ডিভোর্সের পেপারটা দিলাম, ও পুরোটা পড়ে পেপারটাই ছিঁড়ে ফেললো। যার সাথে আমি 10 বছর কাটালাম, আজ সে আমার কাছে অজানা হয়ে গিয়েছিল। আমি কি করতে পারি? যা হয়ে গেছে তা আর বদলানো সম্ভব ছিল না, কারণ আমি অন্য কাউকে নিজের স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। আমি কিছু না বলে অফিসে চলে গেলাম। রাতে বাড়ি ফিরে আমি আর ডিনার করলাম না, সোজা নিজের ঘরে শুতে চলে গেলাম। কারণ পুরো দিন তনুজার সাথে থাকার পর আমি বেশ ক্লান্ত ছিলাম। সেদিন রাতে প্রিয়াও আর রুমে শুতে আসেনি, হয়তো সোফাতেই শুয়ে পড়েছিল। পরের দিন সকালে দেখি ও কিছু একটা লিখছে। আমি জানতে না চেয়ে চায়ের কাপ নিয়ে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর যখন নিচে আসলাম, ও আমাকে ডিভোর্সের শর্তগুলো বলল। প্রিয়া কিছুই নিতে চায়নি, শুধু 1 মাস সময় চেয়েছিল। ও বলেছিল ডিভোর্সের আগে আমাদের পুরনো জীবনের মতন 1 মাস সময় কাটাতে হবে, যতটা সম্ভব হয়। কারণ আর 1 মাস পরই আমাদের মেয়ের পরীক্ষা। সে চায় না আমাদের ভাঙা সম্পর্ক তার পড়াশোনায় প্রভাব ফেলুক। প্রিয়ার এই কথাটা আমার ঠিক মনে হয়েছিল, তাই আমি তাতে রাজি হয়ে গেলাম। সেদিন অফিস গিয়ে আমি তনুজাকে আমার স্ত্রীর সব শর্তগুলো জানালাম। সে শুনেই হেসে উঠল। তার মনে হলো আমার স্ত্রী হয়তো পাগল হয়ে গেছে। ও মনে মনে ভাবল, আমার স্ত্রী যতই চেষ্টা করুক না কেন, ডিভোর্স তো হবেই। আগামী 1 মাস আমি তনুজার সাথে কথা বলবো না, সেটাও তাকে জানিয়ে দিলাম। পরের দিন যখন আমি আমার স্ত্রীকে আগের মতোই খাইয়ে দিচ্ছিলাম, তখন আমরা দুজনেই অস্বস্তি অনুভব করছিলাম। আমাদের মেয়ে পাশেই হাসতে হাসতে খেলছিল। পরের দিন পরিস্থিতি একটু সহজ হয়ে গেল। আমি আবার আগের মতো ওর গায়ের গন্ধ অনুভব করতে পারলাম। মনে হচ্ছিল অনেক দিন পর আবার সেই গন্ধ পাচ্ছি। হয়তো আমি বহুদিন ধরে
ওর অস্তিত্ব অনুভব করার সময় পাইনি। তার চেহারা আগের মতো ছিল না, আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছিল। কপালের বলিরেখাগুলোও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার আর আমাদের মেয়ের খেয়াল রাখতে রাখতে ও নিজের খেয়ালটাই রাখার সময় পায়নি। পরের দিন আবার যখন আমরা পাশাপাশি শুলাম, একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকলাম আমরা। মনে হচ্ছিল আমাদের মধ্যে সেই পুরনো রোম্যান্স আবার ফিরে আসছে। সেই পুরনো ভালোবাসা আমি আবার অনুভব করতে পারছিলাম। আমি তনুজাকে এই ব্যাপারে কিছুই জানাইনি। একদিন প্রিয়া তার পছন্দের শাড়ি বার করতে গেল, কিন্তু তেমন ভালো শাড়ি ও খুঁজে পেল না, আর ব্লাউজগুলোও আগের থেকে ঢিলা হয়ে গেছে। তখন আমি বুঝলাম ও আগের থেকে অনেকটাই রোগা আর দুর্বল হয়ে গেছে। আমি এটাও বুঝতে পারলাম যে সে অনেক কষ্ট নিজের মনের মধ্যে চেপে রেখেছে। জানি না আমার কি মনে হলো, আমি ওর মাথায় হাত রাখলাম। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। পাশের ঘর থেকেই আমার মেয়ে এসে বলল, বাবা দেখো এখন মাকে কত খুশি লাগছে। তুমি এখন মাকে খাইয়ে দাও তো, তাই মা খুব খুশি থাকে। আমার স্ত্রী আমাদের সন্তানকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। আমি নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছিলাম। আমার মনে ভয় হচ্ছিল যে আমি আমার সিদ্ধান্তটা না বদলে ফেলি। এভাবেই সময় চলে গেল। 1 মাস শেষে আমি বুঝতে পারলাম যে আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, একে অপরের খেয়াল রাখারও। এই ভালোবাসাটাই আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। আমি বুঝতে পারলাম আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভুল। আমি আর 1 মুহূর্ত দেরি না করে তনুজার বাড়ি গেলাম। ডোরবেল বাজতেই তনুজা দরজাটা খুলে আমায় দেখে খুবই খুশি হলো। ও ভাবলো যে আমি আবার ওর কাছে ফিরে এসেছি, কিন্তু আমি আর ভুল করতে চাই না। মনে সাহস নিয়ে তনুজাকে বললাম, এখন আর আমি ডিভোর্স নিতে চাই না। তনুজা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, বলল, তোমার শরীর ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ। শুনেও আমার মাথায় হাত রেখে বলল, তাহলে তুমি এই ধরনের কথা কেন বলছো? আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম, সরি তনুজা, আমি আর ডিভোর্স চাই না। আমরা দুজনেই বুঝলাম যে সম্পর্কের ছোট ছোট বিষয়গুলো জীবনের বড় গুরুত্বপূর্ণ। বড় বাড়ি, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব নিশ্চয়ই সুখের অংশ হতে পারে, কিন্তু যদি নিজের প্রিয়জনই সাথে না থাকে তাহলে এইসবের আর কোনো মানে থাকে না। কথাগুলো শেষ হওয়ার আগেই তনুজা সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমিও আর দেরি না করে নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুলের দোকান দেখে গাড়ি থামিয়ে আমার স্ত্রীর জন্য একটা সুন্দর ফুলের তোড়া নিলাম, আর মনে মনে ভাবলাম আজ আমি আবার প্রিয়াকে আগের মতো সারপ্রাইজ দেব। আমি জানি ওর ফুল খুব প্রিয়। সন্ধ্যায় যখন আমি হাতে ফুলের তোড়া নিয়ে বাড়ি আসলাম, আমার মনে এক অদ্ভুত শান্তি ছিল। আমি সোজা উপরে ঘরের দিকে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। প্রিয়া সারা জীবনের মতো আমায় ছেড়ে চলে গেছে। কয়েক মাস ধরেই ওর শরীর অসুস্থ ছিল, কিন্তু আমি তনুজার সাথে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর খেয়াল রাখার সময়টাই পাইনি। কোনোদিনও জানতেও যায়নি ও ঠিকঠাক ওষুধ খাচ্ছে কি না। ও মনে মনে গুমড়ে মরছিল। ও জানতো যে ও আর বেশি দিন বাঁচবে না, তাই ও আমার কাছে এই 1 মাস চেয়েছিল, যাতে আমি আমার সন্তানের কাছে একজন ভালো বাবা হয়ে থাকতে পারি। এখন ও আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওর দেওয়া শিক্ষা আমাদের কাছে চিরকাল থাকবে। নমস্কার বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল।